আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের এন্ডোক্রাইন লেকচারে। আজকে আমরা হাইপোথ্যালামিক এন্ড পিটুইটারি হরমোন সম্পর্কে আলোচনা করব। এর আগের আইটেমে আমরা দেখেছিলাম বডির এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলোকে যদি আমরা ডিসেন্ডিং ম্যানারে সাজাই তাহলে আমরা পাবো হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ডস, থাইরয়েড গ্ল্যান্ডস, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস, এন্ডোক্রাইন প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ওভারি অর টেস্টিস। তো পুরো এন্ডোক্রাইন কার্ডে আমরা এই সবগুলো হরমোন সম্পর্কে আলোচনা করব। তার ভিতরে প্রথম দুইটা সম্পর্কে এখন আমি আলোচনা করব। তো এর আগে আমরা ইন্টারে পড়ে আসছিলাম যে মস্তিষ্ককে আমরা তিনটা পার্টে বিভক্ত করি: ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। এবং ফোর ব্রেনকে আমরা তিনটা পার্টে বিভক্ত করি: সেরেব্রাম, থ্যালামাস এন্ড হাইপোথ্যালামাস। তো এই হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলোকেই আমরা বলি হাইপোথ্যালামিক হরমোনস। এবং এই হাইপোথ্যালামাসের সাথে লাগানো থাকে পিটুইটারি গ্ল্যান্ড, যেখান থেকে যেগুলো হরমোন নিঃসৃত হয় সেগুলোকে আমরা বলি পিটুইটারি হরমোনস। তো হাইপোথ্যালামাসটা কি? এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের পার্ট। এই যে এটা হচ্ছে আমাদের সেরেব্রাম, এখানে থাকে থ্যালামাস এবং এখানে থাকে হাইপোথ্যালামাস। এই যে এখানে যদি জুম করে আমরা দেখি, এটা হচ্ছে হাইপোথ্যালামাস এবং এটার নিচের দিকে ঝুলে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। সো হোয়াট ইজ পিটুইটারি গ্ল্যান্ড? পিটুইটারি গ্ল্যান্ড অলসো কল্ড হাইপোফাইসিস, এটাকে হাইপোফাইসিস নামে অভিহিত করা হয়। এটার ডায়ামিটারটা মাত্র 1 সেন্টিমিটার, এটার ওয়েটটা মাত্র 0.5 থেকে 1 গ্রাম। এটা লাই করে সেলা টার্সিকাতে, অর্থাৎ ব্রেনের একটা বনি ক্যাভিটি থাকে, স্পেনয়েড বোনের একটা বনি ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটির মধ্যে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থান করে। এটা হচ্ছে সেলা টার্সিকা। এটা হাইপোথ্যালামাসের সাথে একটা স্টক বা লাঠির মতো একটা স্ট্রাকচার দ্বারা কানেক্টেড থাকে, সেটাকে আমরা বলি পিটুইটারি অর হাইপোফাইসিয়াল স্টকস। এই যে আমরা দেখতে পাচ্ছি যে হাইপোথ্যালামাসের সাথে একটা লাঠির মতো জিনিস দিয়ে এটা আটকানো আছে, যেই জিনিসটা দিয়ে আটকানো থাকে সেটাকে আমরা বলি হাইপোফাইসিয়াল স্টকস। এখানে আমরা আরো ভালো দেখতে পাচ্ছি, এটা যদি হাইপোথ্যালামাস হয়, এটা যদি পিটুইটারি গ্ল্যান্ড হয়, তাহলে এদের মাঝখানের যেই কানেকশনটা সেটাকে আমরা বলি হাইপোফাইসিয়াল স্টক। এই পিটুইটারি গ্ল্যান্ডের আমরা পাবো দুইটা ডিস্টিংক্ট পোর্শন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি আর একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারিকে আমরা অ্যাডেনো হাইপোফাইসিস বলি এবং পোস্টেরিয়র পিটুইটারিকে আমরা বলি নিউরো হাইপোফাইসিস। অ্যাডেনো হাইপোফাইসিস বা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমরা 6টা মেজর হরমোন পাবো, আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে আমরা 2টা মেজর হরমোন পাবো। তো পুরো আইটেমে আমরা এই 6টা আর 2টা টোটাল 8টা হরমোন সম্পর্কে আলোচনা করব। আর এই অ্যান্টেরিয়র পিটুইটারি আর পোস্টেরিয়র পিটুইটারির মাঝখানে থাকে পার্স ইন্টারমিডিয়া, যেটা সাধারণত একটা অ্যাভাস্কুলার স্পেস, যেটা লোয়ার এনিমালে অনেক সুন্দরভাবে ডেভেলপ থাকে কিন্তু মানুষে এত বেশি ডেভেলপ থাকে না, এই জন্য এটাকে আলাদা কোনো পোর্শনে আমরা বিভক্ত করে এখানে দেখাইনি। আমাদের যে অ্যান্টেরিয়র পিটুইটারিটা আছে সেটা ডেভেলপড ফ্রম রাথকেস পাউচ। হোয়াট ইজ রাথকেস পাউচ? আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ন্যাজোফ্যারিংস। এই ন্যাজোফ্যারিংস থেকে একটা পাউচ উপরের দিকে উঠে ডেভেলপমেন্টের সময়, তারপরে ওটা উপরের দিকে উঠতে উঠতে দেখা যাচ্ছে ওইটা যে হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড হয়ে যায়। আর এর আগে কি হয়, হাইপোথ্যালামাস থেকে একটা নিউরাল টিস্যুর আউটগ্রোথ হয়, অর্থাৎ হাইপোথ্যালামাসটা কিছুটা নিচের দিকে ইনভেজিনেট করতে থাকে, কিছুটা নিচের দিকে সে আউটগ্রো করতে থাকে। সেই আউটগ্রো করার ফলে তৈরি হয় পোস্টেরিয়র পিটুইটারি হরমোন। আর ন্যাজোফ্যারিংস থেকে একটা পাউচ তৈরি হয়, সেই পাউচটা উপরের দিকে যেয়ে ওই পোস্টেরিয়র পিটুইটারির সাথে কানেক্টেড হয়ে তৈরি করে অ্যান্টেরিয়র পিটুইটারি। তাহলে পোস্টেরিয়র পিটুইটারিটা ডিরেক্টলি হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়, আর অ্যান্টেরিয়র পিটুইটারিটা ন্যাজোফ্যারিংস থেকে ট্রাভেল করে এখানে আসে। তাহলে পোস্টেরিয়র পিটুইটারিটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে নিউরাল টিস্যু আউটগ্রোথ অফ হাইপোথ্যালামাস। আর যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি সেটাকে আমরা বলতে পারি এমব্রায়োনিক ইনভেজিনেশন অফ ফ্যারিঞ্জিয়াল এপিথেলিয়াম। ফ্যারিংসের যে এপিথেলিয়ামটা আছে সেটা এইখানে ইভাজিনেট করতে করতে ওইখানে যে যুক্ত হয়, ট্রাভেল করে ওখানে চলে যায়। তাহলে যদিও আমরা ভাবছি যে এটা একটা ব্রেন, এখানে সবকিছুই নার্ভাস টিস্যু থাকবে, কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিটা কিন্তু এপিথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত, এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর পোস্টেরিয়র পিটুইটারিটা ডিরেক্টলি হাইপোথ্যালামাসের সাথে নার্ভাস কানেকশন দ্বারা যুক্ত। কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিটা যেহেতু অন্য জায়গা থেকে কানেক্ট, মানে অন্য জায়গা থেকে ট্রাভেল করে এসেছে, তাহলে ওইটা কিন্তু ডিরেক্টলি নার্ভাস টিস্যু দ্বারা হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড না। এটা কি দ্বারা কানেক্টেড? এটা হচ্ছে ব্লাড ভেসেল দ্বারা কানেক্টেড। যেই ব্লাড ভেসেল দ্বারা কানেক্টেড ওই বিষয়টাকে আমরা বলি হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেলস। এই ভেসেলস গুলো দ্বারা কানেক্টেড। আর পোস্টেরিয়র পিটুইটারি যেহেতু ডিরেক্টলি হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়েছে, এটা হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট, নার্ভাস ট্র্যাক্ট দ্বারা ডিরেক্টলি কানেক্টেড। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইপোথ্যালামাস এবং অ্যান্টেরিয়র পিটুইটারি। যেহেতু অ্যান্টেরিয়র পিটুইটারিটা অন্য জায়গা থেকে ট্রাভেল করে এসেছে, এই জন্য এটার সাথে ডিরেক্টলি কোনো কানেকশন নাই, নার্ভাস কানেকশন নাই। কিন্তু আমরা জানি আমাদের যে ক্যারোটিড আর্টারি, সেটা থেকে যে সাব সুপিরিয়র হাইপোথ্যালামিক আর্টারি, ইনফিরিয়র হাইপোথ্যালামিক আর্টারি, ওগুলা যে হাইপোথ্যালামাসকে সাপ্লাই দেয়, সেগুলা এখানে হাইপোথ্যালামাসের কিছু এমিনেন্স আছে, কিছু সুয়েলিং আছে, ওইটা মাঝখানে কিছুটা সুয়েল করে, সেটাকে আমরা বলি মিডিয়ান এমিনেন্স।
এবং পেছনের দিকে ল্যাটারালি দুইটা সোয়েলিং দেখতে পাই, সেগুলোকে আমরা বলি ম্যামিলারি বডি। তো মিডিয়ান এমিনেন্সের কাছে ক্যারোটিড আর্টারি গুলা এসে একবার ক্যাপিলারিতে বিভক্ত হয়ে যায়। আমরা জানি নরমালি ক্যাপিলারিতে বিভক্ত হওয়ার পরে একটা আর্টারির ভেনে পরিণত হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা ভেনে পরিণত না হয়ে ডিরেক্টলি আরেকটা আর্টারিয়াল সিস্টেমে পরিণত হয়, যেটাকে আমরা বলি হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল পোর্টাল ভেসেলস। তারপরে এই হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল পোর্টাল ভেসেলস কোথায় যাবে? অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে এবং এটা আরেকটা ক্যাপিলারি সিস্টেমে বিভক্ত হবে, এবং ক্যাপিলারি সিস্টেমে বিভক্ত হওয়ার পরে সেটা ভেনে পরিণত হবে। তো নরমালি কি হওয়ার কথা, একটা আর্টারি যখন ক্যাপিলারিতে বিভক্ত হয়ে গেল তারপরে ডিরেক্টলি হার্টে চলে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আরেকটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে তাকে যেতে হচ্ছে, এই জন্য এটা হচ্ছে একটা পোর্টাল ভেসেল, অন্য আরেকটা পোর্টের মাধ্যম হয়ে তারপরে হার্টে যাবে, এই জন্য এটাকে আমরা একটা বলি পোর্টাল ভেসেলস, এবং এটা একটা ট্রু পোর্টাল সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে কেন এই দুইটা ক্যাপিলারি সিস্টেমের দরকার? তার উত্তরটা হচ্ছে হাইপোথ্যালামাস আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিকে তার হরমোনগুলো নিঃসরণ করার জন্য স্টিমুলেট করে। অর্থাৎ হাইপোথ্যালামাসকে থেকে এমন কিছু ফ্যাক্টর নিঃসৃত হয় যেগুলোকে অ্যান্টেরিয়র পিটুইটারিতে যেতে হবে। তারপরে সে কি করবে, অ্যান্টেরিয়র পিটুইটারির যে সেলগুলো আছে, যেহেতু এখানে কোনো নার্ভাস টিস্যু নিউরন নাই, কারণ এটা তো একটা এপিথেলিয়াল টিস্যু, এখানে সেল থাকবে, সেল থেকেই হরমোন রিলিজ হবে। ওই সেলগুলাকে হাইপোথ্যালামাস স্টিমুলেট না করা পর্যন্ত সে কিন্তু হরমোনটা নিঃসৃত করে না। এখন ওইটা যেহেতু তাকে পাঠাতে হবে, পাঠানোর জন্য তো ডিরেক্ট কোনো কানেকশন নাই, ব্লাড দিয়ে পাঠাতে হবে। এই জন্য সে যখন ছাড়বে, যে কোনো কিছু ব্লাডের ভিতরে দেওয়ার জন্য একটা ক্যাপিলারি দরকার, ফলে তার ছাড়ার জন্য একটা ক্যাপিলারি এখানে আছে। আবার যে কোনো কিছু গ্রহণ করার জন্য আরেকটা ক্যাপিলারি দরকার, মানে গ্রহণ করার জন্য ক্যাপিলারি সিস্টেম দরকার। তো যেহেতু অ্যান্টেরিয়র পিটুইটারিতে ওই জিনিসগুলো গ্রহণ করতে হবে, এই জন্য এখানে আরেকটা ক্যাপিলারি সিস্টেম আছে, যেটা আমাদেরকে সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে। তো এই জন্য যেহেতু এখানে দুইটা ক্যাপিলারি সিস্টেম, এই জন্য এটাকে আমরা একটা বলছি পোর্টাল সিস্টেম। এবং এই পোর্টাল সিস্টেমের যে ভেসেলস গুলা, সেগুলোকে আমরা বলি হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল পোর্টাল ভেসেলস। এটার মাধ্যমে হাইপোথ্যালামাস কিছুটা এই ক্যাপিলারি, প্রাইমারি ক্যাপিলারি দিয়ে হাইপোথ্যালামাস তার ফ্যাক্টর গুলা রিলিজ করবে। সেই রিলিজড ফ্যাক্টর গুলা হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল পোর্টাল ভেসেলস দিয়ে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিতে পৌঁছাবে। তারপরে এই ক্যাপিলারি সিস্টেম দিয়ে সে কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিতে রিলিজ হয়ে যাবে। আর আমাদের যে পোস্টেরিয়র পিটুইটারিটা, ওইটা তো সরাসরি হাইপোথ্যালামাস থেকেই ডেভেলপ করে। অর্থাৎ ওইটা তো আমরা বলেছিলাম নিউরাল টিস্যু আউটগ্রোথ অফ হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসটাই কিছুটা নিচের দিকে ডাউনওয়ার্ড প্রলঙ্গেট হয়ে পোস্টেরিয়র পিটুইটারিটা তৈরি করে। অর্থাৎ হাইপোথ্যালামাসের সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড। হাইপোথ্যালামাসও নার্ভাস টিস্যু দ্বারা গঠিত, তাহলে পোস্টেরিয়র পিটুইটারিটাও নার্ভাস টিস্যু দ্বারা গঠিত হবে। এখন হাইপোথ্যালামাস থেকে দুইটা মেজর হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে, আর একটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে। একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন। তো এটা কিরকম হয়, এটার যে নিউরন গুলা এই জিনিসটা তৈরি করে, সেই নিউরন গুলার সেল বডিটা থাকে হাইপোথ্যালামাসে, কিন্তু একজনটা ডিরেক্টলি পোস্টেরিয়র পিটুইটারি পর্যন্ত এসে পৌঁছায়। এবং এই নিউরন গুলাকে আমরা বলি ম্যাগনোসেলুলার নিউরন। তারা কি করে, তাদের সেল বডি গুলা কিন্তু একটা হরমোন তৈরি করে, যেমন অ্যান্টিডায়োরেটিক হরমোন অথবা অক্সিটোসিন। ওদের যেই ডিওডিনাম থেকে সে একজন দিয়ে দেখা যাচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে ডিরেক্টলি ট্রাভেল করে সেই হরমোনটা, তারপরে এসে পোস্টেরিয়র পিটুইটারিতে এসে জমা থাকে, এবং কোনো স্টিমুলাস যদি আসে তাহলে সে সেটা রিলিজ করে। আমাদের যে হাইপোথ্যালামাস, সেখানে বেশ কিছু নিউক্লিয়াস আছে। তো পিটুইটারি গ্ল্যান্ডের সাথে রিলেটেড কিছু নিউক্লিয়াস এখানে দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে প্রি অপটিক নিউক্লিয়াস, একটা হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস, একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, একটা হচ্ছে ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, আর একটা হচ্ছে আর্কুয়েট নিউক্লিয়াস। এই পাঁচটা নিউক্লিয়াস থেকে হাইপোথ্যালামাসে মোট 8টা হরমোন রিলিজ হয়। 8টার মধ্যে 6টা যাবে অ্যান্টেরিয়র পিটুইটারিতে, এবং অ্যান্টেরিয়র পিটুইটারি সেলগুলাকে সে স্টিমুলেট করবে তাদের নিজস্ব হরমোন রিলিজ করার জন্য। আর 2টা হরমোন ডিরেক্টলি, যেহেতু পোস্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাসের নিউরোনাল কানেকশন আছে, তাদের সেল বডি থেকে, এই যে নিউক্লিয়াস গুলা, এগুলা থেকে সেল বডি থেকে হরমোন তৈরি হবে, এবং তাদের একজন দিয়ে সেটা পোস্টেরিয়র পিটুইটারিতে যাবে এবং সেখানে জমা থাকবে। সেখানে আর অন্য কোন সেলকে সে স্টিমুলেট করবে না অন্য কোনো হরমোন তৈরি করার জন্য, কারণ এটা তো একটা নার্ভাস সিস্টেম। হাইপোথ্যালামাসটাও নিউরন দ্বারা তৈরি, পোস্টেরিয়র পিটুইটারিটাও নিউরন দ্বারা তৈরি। ম্যাগনোসেলুলার নিউরনের যে সেল বডিটা, সেটা থাকে হাইপোথ্যালামাসে, একজনটা থাকে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে। সেল বডি থেকে 2টা হরমোন তৈরি হবে, অ্যান্টিডায়োরেটিক হরমোন আর অক্সিটোসিন, এবং সেই হরমোনগুলা একজন দিয়ে ট্রাভেল করে এসে পোস্টেরিয়র পিটুইটারিতে জমা থাকবে। তারপরে কোন স্টিমুলাস আসলে সেটা রিলিজ করে দিবে। এভাবে টোটাল 8টা হরমোন, এই প্রি অপটিক নিউক্লিয়াস, সুপ্রা অপটিক নিউক্লিয়াস, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, আর্কুয়েট নিউক্লিয়াস থেকে রিলিজ হবে। এবং ওই 6টা হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারিতে এসে, অ্যান্টেরিয়র পিটুইটারিতে আবার 5 টাইপের সেল আছে। একটা হচ্ছে গোনাডোট্রপস,
আরেকটা হচ্ছে থাইরোট্রপস, আরেকটা হচ্ছে সোমাটোট্রপস, আরেকটা হচ্ছে কর্টিকোট্রপস, আরেকটা হচ্ছে ল্যাক্টোট্রপস। এই 5টা সেলকে এসে তাদের কাজ করার জন্য স্টিমুলেট করবে হাইপোথ্যালামিক হরমোনগুলা। সেই 6টা হরমোন এসে এই 5টা অ্যান্টেরিয়র পিটুইটারি সেলকে স্টিমুলেট করবে তাদের নিজস্ব হরমোন রিলিজ করার জন্য। এখন আমাদেরকে তাহলে জানতে হবে কোন নিউক্লিয়াস থেকে কোন হরমোন রিলিজ হয় আর কোন হরমোন এসে অ্যান্টেরিয়র পিটুইটারির কোন সেলকে স্টিমুলেট করে আর কোন সেল কোন হরমোন রিলিজ করে। এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমাদের কাজ শেষ। তো এট ফার্স্ট হচ্ছে আমাদের যে হাইপোথ্যালামাস সেখানে থাকে আমরা জানি 5টা নিউক্লিয়াস। আরো বেশি নিউক্লিয়াস থাকে, বাট পিটুইটারি গ্ল্যান্ডের সাথে রিলেটেড 5টা নিউক্লিয়াস থাকে। তো এট ফার্স্ট আমরা জানি যে থাইরোট্রপিন রিলিজিং হরমোন এটা বের হয় প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে। এই গ্রিন কালারে এটা আমরা দেখিয়েছিলাম যে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা বের হবে এবং সেটা হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট দিয়ে ওই যে হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল ভেসেলস দিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারিতে পৌঁছাবে এবং পৌঁছানোর পরে সেটা স্টিমুলেট করবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ করার জন্য। কাকে? থাইরোট্রপসকে। থাইরোট্রপস কারা? এই যে আমি গ্রিন কালারের একটা সেল দেখিয়েছি, এরা হচ্ছে থাইরোট্রপস। এই থাইরোট্রপসকে সে বলবে যে তুমি বেশি করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ করো। এইভাবে আমাদের গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করবে প্রি অপটিক নিউক্লিয়াস এবং সেটা আবার হাইপোথ্যালামিক হাইপোফাইশিয়াল ভেসেলস দিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারিতে পৌঁছাবে এবং স্টিমুলেট করবে সিক্রিশন অফ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এন্ড লুটিনাইজিং হরমোন বাই গোনাডোট্রপস। অ্যান্টেরিয়র পিটুইটারিতে যেসব গোনাডোট্রপস আছে সেই গোনাডোট্রপসকে সে স্টিমুলেট করবে তারা যেন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন সিক্রিট করে। তারপরে হাইপোথ্যালামাস থেকে আরেকটা হরমোন রিলিজ হয়, সেটা হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। সেটাও অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসবে, এসে স্টিমুলেট করবে অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোনকে, যেন তারা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনের রিলিজকে স্টিমুলেট করবে কর্টিকোট্রপস দ্বারা। আরেকটা হরমোন হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়, সেটা হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, আর আরেকটা হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, যেটাকে আমরা সোমাটোস্ট্যাটিনও বলে থাকি। এই দুইটা হরমোন কোত্থেকে রিলিজ হবে? ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস থেকে। ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস থেকে যদি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন নিঃসৃত হয়, সেটা যে অ্যান্টেরিয়র পিটুইটারির যে সোমাটোট্রপস আছে সেগুলোকে স্টিমুলেট করবে যেন তারা বেশি করে গ্রোথ হরমোন বের করে। আর যদি গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোনটা রিলিজ করে আমাদের ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, তাহলে সেটা যে আমাদের সোমাটোট্রপকে ইনহিবিট করবে যেন তারা খুব কম পরিমাণে গ্রোথ হরমোন রিলিজ করে বা করেই না। আচ্ছা, সোমাটোস্ট্যাটিনটা কিন্তু আমরা শুধুমাত্র এই যে এখানে পড়ছি তা কিন্তু না, এটা জিআইটি যখন পড়েছিলাম তখন ডি সেল পড়ার সময় পড়েছিলাম, অর্থাৎ গ্যাস্ট্রিক ইন্টেস্টিনাল মিউকোজা ডি সেলেও এটা রিলিজ হয়, আবার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডি সেল থেকেও কিন্তু এটা রিলিজ হয়। কিন্তু এই সোমাটোস্ট্যাটিনটা ডিরেক্টলি অ্যান্টেরিয়র পিটুইটারিকে গ্রোথ হরমোনকে ইনহিবিট করতে সাহায্য করে। আর ওই যে সোমাটোস্ট্যাটিন গুলা পড়েছিলাম ওগুলা অন্য কিছু কমানো বা বাড়ানোর মাধ্যমে গ্রোথ হরমোন রিলিজটাকে পরোক্ষভাবে ইনহিবিট করে। এই জন্য ওগুলাও সোমাটোস্ট্যাটিন, এটাও সোমাটোস্ট্যাটিন। আরেকটা হরমোন যেটা আর্কুয়েট নিউক্লিয়াস থেকে আমাদের রিলিজ হয়, বলেছিলাম কর্টিকোট্রপিন রিলিজিং হরমোনটা আর্কুয়েট নিউক্লিয়াস থেকে রিলিজ হয়, আর প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন এটাও কিন্তু আর্কুয়েট নিউক্লিয়াস থেকে রিলিজ হয়। এবং এটা কি করে? এটা ইনহিবিট করে সিনথেসিস এন্ড সিক্রিশন অফ প্রোল্যাকটিন বাই ল্যাক্টোট্রপস। তাহলে আমাদেরকে এই চিত্র থেকেই বুঝতে হবে যে কোনটা কি রিলিজ করবে। এই যে আমাদের যেটা দেখতে পাচ্ছি প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এটা থাইরোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করবে, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে এসে থাইরোট্রপসকে স্টিমুলেট করবে যাতে তারা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খুব বেশি পরিমাণে সিক্রিট করে। আমাদের আছে প্রি অপটিক নিউক্লিয়াস। প্রি অপটিক নিউক্লিয়াস কি করবে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করবে এবং তারা কোথায় আসবে? তারা আসবে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিতে এবং গোনাডোট্রপসকে বলবে তারা যাতে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন খুব বেশি পরিমাণে রিলিজ করে। আমাদের আছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস। আপাতত অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে সুপ্রা অপটিক নিউক্লিয়াসের কোনো রিলেশন নাই। তারপরে আমাদের আছে ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস। ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস কি করবে? দুইটা হরমোন রিলিজ করবে, একটা হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন আর আরেকটা হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। সেটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে এসে আমাদের সোমাটোট্রপসকে, এই সোমাটোট্রপস কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিতে 30 to 40% থাকে, এই সোমাটোট্রপসকে সে স্টিমুলেট করবে অথবা ইনহিবিট করবে, যেটা ইনহিবিটরিটা আসলে ইনহিবিট করবে আর স্টিমুলেটরিটা আসলে স্টিমুলেট করবে গ্রোথ হরমোন রিলিজ করার জন্য। আর আমাদের যে আর্কুয়েট নিউক্লিয়াস আছে সেখান থেকে দুইটা হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন আর একটা হচ্ছে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। সেগুলা এসে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন যদি হয় সেটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে এসে কর্টিকোট্রপসকে স্টিমুলেট করবে অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন সিক্রিট করার জন্য। আর যদি সেটা প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন হয় তাহলে সেটা এসে ল্যাক্টোট্রপকে ইনহিবিট করবে যাতে সে আমাদের যেই প্রোল্যাকটিন সিক্রিটিং হরমোনগুলো আছে সেগুলো যাতে ইনহিবিট করা হয়।
তো এখন আমি এই যে নিউক্লিয়াসের যে কালারগুলো আছে সেগুলোর সাথে এই সেলের কালারগুলোকে ম্যাচ করে দিলাম, যাতে বুঝতে সুবিধা হয় যে কোন নিউক্লিয়াসটা কোন সেলের কাজকে ইনহিবিট করবে অথবা স্টিমুলেট করবে। তো এরপরে আমরা দেখার চেষ্টা করি যে হাইপোথ্যালামিক হরমোনগুলো আছে সেগুলো তো আমরা বললাম যে কোনটার কি কাজ, কোনটা কাকে ইনহিবিট করে বা কোনটা কাকে স্টিমুলেট করে। এখন দেখি যে অ্যান্টিরিয়র পিটুইটারিকে এসে তারা স্টিমুলেট করছে অথবা ইনহিবিট করছে, যে সে বেশি করে বা কম করে যাতে রিলিজ করে। এখন এটাতে লাভটা কি হবে, অর্থাৎ অ্যান্টিরিয়র পিটুইটারি যে হরমোনগুলো সেগুলোর অ্যাকশনটা কি সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। আমরা বলেছিলাম যে সোমাটোট্রপস থেকে গ্রোথ হরমোন রিলিজ হয়, যেগুলোকে আমরা সোমাটোট্রপিনও বলতে পারি। সেই গ্রোথ হরমোনগুলো কি করে, বডি গ্রোথটাকে স্টিমুলেট করে। সেটা লাইপোলাইসিসকে স্টিমুলেট করে, অর্থাৎ যাতে খুব বেশি ফ্যাট, আমরা খুব বেশি ফ্যাটি না হয়ে যায়। গ্রোথ বলতে আমরা বুঝাই মানে সুস্বাস্থ্য যাতে হয়। খুব বেশি ফ্যাটি হয়ে গেলে সেটা কিন্তু সুস্বাস্থ্য হয় না। এই জন্য এটা কিন্তু লাইপোলাইসিসটাকে স্টিমুলেট করে, অর্থাৎ ফ্যাটটাকে ভেঙে দেওয়াটাকে স্টিমুলেট করে। তারপর এটা কিন্তু ইনহিবিট করে ইনসুলিনের অ্যাকশনকে, যাতে কার্বোহাইড্রেটটা খুব বেশি ইউজ না হয়ে যায়। আর লিপিড মেটাবলিজমটা সেটা কিন্তু ইনহিবিট করে। আর এটা আরেকটা জিনিস সিক্রিশনটা স্টিমুলেট করে, সেটা হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, যেটাকে আমরা সোমাটোমেডিনও বলে থাকি। তো সোমাটোট্রপস গ্রোথ হরমোনটা কি করে এটা আমরা নেক্সট যে ভিডিওটা সেটাতে জানতে পারবো। এরপরে আসে হচ্ছে কর্টিকোট্রপস। কর্টিকোট্রপস থেকে আমরা বের করি অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন। সেটা স্টিমুলেট করে আমাদের যে অ্যাড্রিনাল কর্টেক্স আছে সেখান থেকে গ্লুকোকর্টিকয়েড আর অ্যান্ড্রোজেন, এই দুইটা হরমোন রিলিজ করার জন্য স্টিমুলেট করে। এবং সেটা জোনা ফেসিকুলাটা আর জোনা রেটিকুলারিস এগুলার সাইজটাকে মেনটেন করে। এবং এগুলার কাজ কি সেটা আমরা অন্য কোনো আইটেমে পড়ার চেষ্টা করব। এরপরে থাইরোট্রপস থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়, যেটা আমাদের যে থাইরয়েড হরমোনকে স্টিমুলেট করে, যাতে তারা থাইরয়েড হরমোন খুব ভালো করে বের করতে পারে। তো এই থাইরয়েড হরমোন কি করবে সেটার কাজটা আমরা অন্য কোনো আইটেমে পড়ার চেষ্টা করব। এরপরে গোনাডোট্রপস যেগুলো, সেগুলো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন সিক্রিট করবে। ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করবে, ওভারিতে যে কাজ করবে এবং ওভারি ডেভেলপমেন্টটাকে স্টিমুলেট করবে, এবং সেটা স্পারমাটোজেনেসিসকেও রেগুলেট করবে টেস্টিসে। তারপরে ওভুলেশন ঘটাতে সাহায্য করবে। তারপরে কর্পাস লুটিয়ামের ফরমেশনে সাহায্য করবে। তারপরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের প্রোডাকশনটাকে স্টিমুলেট করবে। তারপরে টেস্টোস্টেরনের প্রোডাকশনটাকেও স্টিমুলেট করবে। এই লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন এই কাজগুলো করতে পারবে। বাট এই কাজগুলো আমরা কিন্তু অন্যান্য আইটেমে ডিটেইলসে পড়বো। তারপরে ল্যাক্টোট্রপস অথবা ম্যামোট্রপস যেটাকে আমরা বলি প্রোল্যাকটিন, এটা কি করবে, ম্যামারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। ম্যামারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করলে কি হবে, মিল্ক সিক্রেশন এন্ড প্রোডাকশনটা বেশি হবে। তো এই যে সোমাটোট্রপস, এটা কিন্তু ডিরেক্টলি এমন একটা হরমোন নিঃসৃত করলো, গ্রোথ হরমোন, যেটা ডিরেক্টলি অ্যাকশন করবে। বাট বাকি যেই হরমোনগুলো সেগুলো কিন্তু অন্য আরেকটা গ্ল্যান্ডের উপরে কাজ করবে, তারপরে ওই গ্ল্যান্ডের সিক্রেশনটাকে স্টিমুলেট করবে অথবা ইনহিবিট করবে। তো বাকি যেই হরমোনগুলো সেগুলো আমরা অন্যান্য আইটেমে পড়বো। বাট এই আইটেমে আমরা নেক্সট ভিডিওতে গ্রোথ হরমোনের যে ফাংশনটা সেটা আরো ডিটেলসে পড়ার চেষ্টা করব। তো এখানে সেটা ডায়াগ্রামেটিক্যালি দেখানো হয়েছে যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি কি সিক্রিট হয়। থাইরোট্রপিনটা সিক্রিট হয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। গ্রোথ হরমোনটা যে বডি গ্রোথে সাহায্য করে। তারপরে গ্রোথ হরমোনের আরেকটা ফাংশন আছে, সেটা ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ায় ফেলে, এটাকে বলা হয় এটা ডায়াবেটোজেনিক এফেক্ট। তো এটা কেন হয় এটাও আমরা নেক্সট আইটেমে পড়ব, নেক্সট ভিডিওতে পড়বো। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কর্টিকোট্রপিন যেগুলো রিলিজ করে সেগুলো অ্যাড্রিনাল কর্টেক্সে যে সাহায্য মানে অ্যাড্রিনাল কর্টেক্সটাকে স্টিমুলেট করে, যেটা ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করতে সাহায্য করে, এটাও আমরা পড়বো। ফলিকল স্টিমুলেটিং হরমোনটা ওভারিতে যে কাজ করে, লুটিনাইজিং হরমোনটা ওভারিতে যে কাজ করে, কি কি করে আমরা বললাম। তারপরে আমরা রিপ্রোডাকশন কার্ডে যে এটা পড়বো। তারপরে প্রোল্যাকটিন সেটা আমাদের ম্যামারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, যাতে খুব বেশি পরিমাণে মিল্ক সিক্রিশন হতে পারে। তো এই বাকি সবগুলা কাজ আমরা পড়বো, বাট নেক্সট আইটেমে গ্রোথ হরমোনটা আমরা ডিটেলসে পড়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।